হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি মেট। তো আজকের আমরা রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা অর্থাৎ বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, মানে যেই চ্যাপ্টার আমাদের কেমিস্ট্রির জন্য খুব খুব ইম্পর্টেন্ট, সেই চ্যাপ্টার থেকেই আমরা একদম কেমিস্ট্রি কনসেপ্টগুলো শিখবো। আর শিখবো না, আমরা এই চ্যাপ্টার রিলেটেড কি কি ধরনের নিউমেরিক্যালস আসতে পারে সেগুলো আমরা দেখব। তবে এই যে এমসিকিউ, অনেকগুলো এমসিকিউ আছে, কিন্তু সময়ের অভাবে প্রায় 50 এমসিকিউ আছে, কিন্তু সময়ের অভাবে আমি 10টা করে তোমাদের ভিডিও সামনে আনবো। ঠিক আছে, তো তাহলে চলো শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন আছে, সমচাপ ও উষ্ণতায় 100 ml ওয়াটার গ্যাস দেওয়া আছে CO+H2। তো ওয়াটার গ্যাসকে 100 ml O2 এর সঙ্গে মিশিয়ে বিস্ফোরণ ঘটানো হলো। যাই হোক না কেন, আমার রিয়াকশান কি হবে? রিয়াকশান হবে CO+H2 রিয়াক্ট করবে উইথ O2। প্রোডাক্ট কি ফর্ম হবে? CO2 অ্যান্ড H2O। ক্লিয়ার? তো এখানে বলা হয়েছে উৎপন্ন গ্যাস মিশ্রণে উপস্থিত CO2 স্টিম, এটা স্টিম, এবং অক্সিজেনের আয়তনের অনুপাত কত হবে। দেখো, আমরা যদি এই রিয়াকশানের দিকে তাকাই, স্টোইচিওমেট্রি রিলেটেড ম্যাথগুলো সলভ করার জন্য যেটা ফার্স্ট ক্রাইটেরিয়া, সেটা হলো রিয়াকশান ব্যালেন্স আছে কিনা সেটা আমাদের প্রথমে নজর রাখতে হবে। তো এখানে যদি দেখো, নাম্বার অফ কার্বন অ্যাটম অ্যাট দ্য লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল উইথ রাইট হ্যান্ড সাইড, মানে কার্বনের সংখ্যা সমীকরণের বাম দিকে এবং ডান দিকে উভয় দিকে সমান আছে। অক্সিজেন এখানে দেখো 1, এখানে 2, টোটাল হলো 3। এখানে দেখো 2, এখানে 1, 3। হাইড্রোজেন এখানে 2টো, এখানে 2টো, অর্থাৎ প্রত্যেকটা পরমাণু কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন সমান চিহ্নের বাম দিকে এবং ডান দিকে সমান সংখ্যায় উপস্থিত আছে। অর্থাৎ আমরা বলতে পারি এটি একটি ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন। ক্লিয়ার? তো ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশনের আমরা প্রথমে জানি এই যে কোএফিসিয়েন্টগুলো লিখে নেব। তো কোএফিসিয়েন্টগুলো কি হবে? প্রথমে কোএফিসিয়েন্টগুলো লিখে নেব। এখানে কত হবে? কিছু নেই মানে 1, এখানে কিছু নেই মানে 1, এখানে 1, এখানেও 1। অর্থাৎ এখানে কোএফিসিয়েন্টগুলো কত পেলাম? 1 1 1। কোএফিসিয়েন্ট বাংলা হচ্ছে সহগ। ঠিক আছে, তো চলো তাহলে দেখলাম এখানে আমরা সহগগুলো প্রত্যেকের এক আছে। অর্থাৎ যদি আমরা বলি গেলুসাকের গ্যাস আয়তন সূত্র, প্রত্যেকটি পরমাণু প্রত্যেকটি বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ, দেখো তাদের অনুপাত সবারই একই রয়েছে। এখানে কোয়েশ্চেন কি বলেছে? 100 ml ওয়াটার গ্যাস, তাহলে প্রত্যেকের রেশিও কি? 1:1:1, প্রত্যেকের রেশিও 1:2 করে। তো যদি এটা 100 ml নেওয়া হয়, 100 ml নেওয়া হয়, তাহলে এটা কত হবে? এটাও অবভিয়াসলি 100 ml হবে। এটা কত হবে? এটাও অবভিয়াসলি 100 ml হবে। এটাও হবে 100 ml। ক্লিয়ার? তো আমরা বলতে পারি যদি 100 ml ওয়াটার গ্যাস রিয়াক্ট করানো হয়, সেটা অবশ্যই 100 ml অক্সিজেনের সঙ্গে রিয়াক্ট করবে এবং 100 ml কার্বন ডাই অক্সাইড আর স্টিম উৎপন্ন করবে। ঠিক আছে, তাহলে এখানে অক্সিজেন, স্টিম এবং CO2-র অনুপাত কত হবে? দেখো 100:100:100। ক্লিয়ার? তার মানে 1:1:1। ঠিক আছে, ইজ ইট ক্লিয়ার? তাহলে এখানে অপশন কোনটা হবে? কারেক্ট অপশন হবে অপশন বি। ঠিক আছে, অপশন বি হবে কারেক্ট। ওকে, এবার আসি নেক্সট কোয়েশ্চেন। তাহলে নেক্সট কোয়েশ্চেন কি আছে? এসটিপিতে 250 ml একটি গ্যাসের ভর 0.7317 গ্রাম। এসটিপিতে H2 গ্যাসের ঘনত্ব দেওয়া আছে হলে গ্যাসটির আণবিক ভর। দেখো, এসটিপিতে H2 গ্যাসের ঘনত্ব দেওয়া আছে, যেই ঘনত্ব দেওয়া আছে সেটা আমরা দেখতেই পাচ্ছি, এটা হচ্ছে প্রমাণ ঘনত্ব,
হ্যাঁ, এটা প্রমাণ ঘনত্ব কার? এটা হচ্ছে হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব। তো আমরা জানি হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব আর কোনো গ্যাসের প্রমাণ ঘনত্ব কিভাবে সম্পর্কযুক্ত। দেখো, প্রমাণ ঘনত্ব সমান হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব 0.089, বাকিটা নিচ্ছি না, ইন্টু বাষ্প ঘনত্ব। ক্লিয়ার? তো এখান থেকে আমরা দেখো এই যে এসটিপিতে 250 ml, এবার তোমরা বলবে যে কেন এসটিপিতে 250 ml দেওয়া আছে, আমি কেন এই ফর্মুলা লিখলাম? তার কারণ দেখো, যদি 250 ml এর ভর হয় 0.7317 গ্রাম, তাহলে এটাকে আমরা 1 ml এর হিসেবে ক্যালকুলেট করতে পারি। 0.7317 ডিভাইডেড বাই 250। ক্লিয়ার? এবার আমরা দেখো এখানে এটা গ্রাম পার লিটার ইউনিটে দেওয়া আছে, তো আমরাও এখানে গ্রাম পার লিটার ইউনিটেই ক্যালকুলেট করে নেব। তাহলে লিটার নিতে গেলে 1000 ml নিতে হবে। তো 1000 ml নিলে কি হবে? 0.7317 ডিভাইডেড বাই 250 মাল্টিপ্লাইড উইথ 1000। তো ক্লিয়ার? এখান থেকে আমরা কি ক্যালকুলেট করব? যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 2.92। তাহলে গ্যাসের প্রমাণ ঘনত্ব কি পেলাম? 2.92 গ্রাম পার লিটার। হাইড্রোজেন, তার প্রমাণ ঘনত্ব কত দেওয়া আছে? 0.089 গ্রাম পার লিটার ইন্টু বাষ্প ঘনত্ব। তো আমরা এখান থেকে বাষ্প ঘনত্ব ক্যালকুলেট করতে পারি। বাষ্প ঘনত্ব সমান কি হবে? 2.92 ডিভাইডেড বাই 0.089। তো এটা ক্যালকুলেট করলে আসবে 32.56। তাহলে বাষ্প ঘনত্ব পাওয়া গেল। এবার আমরা জানি আণবিক গুরুত্ব m ইকুয়াল টু 2 ইন্টু ডি। তো m ইকুয়াল টু আণবিক গুরুত্ব কি হবে? 2 ইন্টু 32.56 মাল্টিপ্লাই করলে কি হবে? 65। হ্যাঁ, 32.56, তার মানে এটা হবে 65.18 বা 65.13। এটা হবে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? আসছি নেক্সট কোয়েশ্চেন। 350 ml একটি দ্বিপরমাণু গ্যাসের ভর দেওয়া আছে, টেম্পারেচার দেওয়া আছে এবং বায়ুমণ্ডলীয় চাপ দেওয়া আছে, তার ভর দেওয়া আছে। গ্যাসটির একটি পরমাণুর ভর নির্ণয় করতে হবে। তো একটি পরমাণুর ভর আমরা কিভাবে নির্ণয় করতে পারি? তো এটাকে আমরা যদি ক্যালকুলেট করি, দেখো এইভাবে P1 V1 T1 P2 V2 T2। কেন তোমরা বলবে এটা কেন নিলাম? তার কারণ এখানে দেখো যে টেম্পারেচার আর কন্ডিশন যেটা দেওয়া আছে, টেম্পারেচার, ভলিউম, প্রেশার যেগুলো দেওয়া আছে সেগুলো এসটিপি নয়, তাই আমি এগুলোকে সব এসটিপিতে কনভার্ট করব। তাতে কি সুবিধা হবে দেখো, ম্যাথ দেখলেই বুঝতে পেরে যাবে। তো P1 দেওয়া আছে কত? 2 atm। V1 দেওয়া আছে 350 m ইন্টু এল। আচ্ছা, এটাকে আমরা লিটারে কনভার্ট করে নেব। কেন? তার কারণ আচ্ছা এই দিক থেকেও এক অসুবিধে নেই, থাক এমএলই থাক। তো নেক্সট কত আছে? 0 ডিগ্রি সেলসিয়াস আর 273 কেলভিন। আচ্ছা, P2 কত হবে? আমরা জানি 1 atm অ্যাটমসফেরিক প্রেশার। V2 কত হবে? আমরা কোয়েশ্চেন জিজ্ঞেস মানে ক্যালকুলেট করব, আর টেম্পারেচার সেম হবে। তো
লিখতে পারি P1 V1 বাই T1 ইকুয়াল টু T2 V2 বাই T2, অর উই ক্যান সে, দেখো দুটো টি সেম আছে, দুটো উষ্ণতা, তাহলে দুটো উষ্ণতা আমরা ক্যান্সেল আউট করে দিতে পারি। P1 কত আছে 2, V1 কত আছে 350, T2 কত আছে 1, V2 ক্যালকুলেট করব, তো উই ক্যান সে V2 ইকুয়াল টু 35 2 70 মানে 700 ml, ঠিক আছে। তো এই 700 ml এর ভর, 700 ml এর ভর কত পেলাম 1 গ্রাম, 1 ml এর ভর কত পাবো 1/700, আর 22,400 এর ভর কত হবে ইন্টু 22,400, ক্লিয়ার। তো ক্যালকুলেট করলে কত দেখবো অলমোস্ট 32, 7 7 3 21, 7 2 14, তাহলে পেলাম আমরা 32। কি এইটা পেলাম এই যে গ্যাস তার আণবিক গুরুত্ব, ঠিক আছে। তাহলে আণবিক গুরুত্ব, আচ্ছা দ্বিপরমাণু গ্যাস, এখানে বলেছে একটি দ্বিপরমাণু গ্যাস, এটা পাওয়া গেল গ্যাসটির আণবিক গুরুত্ব। তাহলে পারমাণবিক গুরুত্ব কত হবে, তাহলে পারমাণবিক গুরুত্ব বা A ইকুয়াল টু কি হবে 32 ডিভাইডেড বাই 2। কেন 32 ডিভাইডেড বাই 2 করলাম, কারণ এটি হচ্ছে দ্বিপারমাণবিক গ্যাস, ঠিক আছে। তো এইবার আমরা জানি 16 গ্রাম, এখানে কি বলেছে একটি পরমাণুর ভর, তো অ্যাভোগাড্রো সংখ্যক মানে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যকের ভর হয় 16 গ্রাম, তাহলে একটির ভর কত হবে, আসবে কত 16 ডিভাইডেড বাই 6.022 ইন্টু 10⁻23, ক্লিয়ার। তো যদি আমরা ক্যালকুলেট করি ভ্যালু কত পাবো 16 ডিভাইডেড বাই 6.022, 16 ডিভাইডেড বাই 6.022 কত আছে একটু 16 ডিভাইডেড বাই 6.022 ইন্টু 10⁻23, 2.6 ইন্টু 10⁻23, তো অ্যান্সার কোনটা হবে 2.6 ইন্টু 10⁻23, এটা হবে অ্যান্সার, ক্লিয়ার। তাহলে অপশান সি হবে কারেক্ট অ্যান্সার, অপশান সি হবে কারেক্ট অ্যান্সার, ক্লিয়ার। এবার আসি নেক্সট কোয়েশ্চেন। এসটিপিতে 28 গ্রাম নাইট্রোজেন গ্যাসে অণুর সংখ্যা দেওয়া আছে, ওই একই অবস্থায় 28 গ্রাম সিও গ্যাসে অণুর সংখ্যা কত হবে। তো এখানে দেখো কি দেওয়া আছে, এসটিপিতে 28 গ্রাম নাইট্রোজেন গ্যাসে অণুর সংখ্যা, আর ওই উষ্ণতায় একই অবস্থায় 28 গ্রাম সিও, আমরা কি জানি অ্যাভোগাড্রো সূত্র, সম চাপ ও উষ্ণতায় সকল গ্যাসে, সম চাপ ও উষ্ণতায় সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, সমান সংখ্যক অণু থাকে। তো এটা দেখো সম আয়তন সব গ্যাসে সকল, আচ্ছা সম আয়তন সরি সম আয়তন দেখো দুজনেরই যেহেতু আণবিক গুরুত্ব 28, কার্বন এবং আচ্ছা কার্বন অক্সিজেন মানে কার্বন মনোক্সাইড এরও 28, নাইট্রোজেন এরও 28, তাহলে দুজনেরই আণবিক গুরুত্ব নিশ্চয়ই সেম 22.4 লিটার আসবে। তো 22.4 লিটার পরিমাণ মানে দুজনেরই আয়তন একই হচ্ছে, তাহলে আয়তন একই হলে অণুর সংখ্যাও একই হবে। তো অপশান বি হবে কারেক্ট অ্যান্সার, এটাই হবে অ্যান্সার, ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন, জলের ঘনত্ব দেওয়া আছে 2 mm ব্যাস বিশিষ্ট গোলাকৃতি এক ফোঁটা জলের, আচ্ছা জলে অণুর সংখ্যা নির্ণয় করতে হবে।
তো প্রথমে আমাদের কাজ হবে 1 ফোঁটা জলের অণুর আয়তন নির্ণয় করা। তো 1 ফোঁটা জলের অণুর আয়তন কত হবে? 4/3 পাই ইন্টু আর কিউব। দেখো 2 mm আছে, এটা ব্যাস আছে, এটাকে ব্যাসার্ধ করলে কি হবে? 2 ডিভাইডেড বাই 1 হবে, তাহলে 1 কিউব। তো এটা ক্যালকুলেট করলে এর যে ভ্যালু আসবে সেটা কত হবে? 4.18 সিসি বা ml। ঠিক আছে, এইবার আমরা এটাকে কিসে কনভার্ট করব? ভর। 1 ফোঁটা জলের অণুর ভর কি হবে? আমরা জানি D = m/v, অর্থাৎ ভর সমান ঘনত্ব গুণিতক আয়তন, m সমান D × v। তাই এখানে D আমরা জানি জলের ঘনত্ব কত? 1 গ্রাম পার সিসি, তার সাথে 4.18 মাল্টিপ্লাই করব, তো এটা কি আসবে? 4.18 গ্রাম। তো এইবারে আমরা কি দেখলাম, কি ক্যালকুলেট করতে হবে? জলে 1 ফোঁটা জলে অণুর সংখ্যা কত হবে? আমরা জানি 18 গ্রাম জলে অণুর সংখ্যা হয়, অণুর সংখ্যা কত হবে? 18 গ্রাম জলে অণুর সংখ্যা হবে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক। তাহলে 1 গ্রাম জলে কত হবে? আর এই যে 4.18 গ্রাম জলে কত হবে? তাহলে 6.022 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 18 ইন্টু 4.18। ক্লিয়ার? তো এইটা হবে আমার অ্যান্সার। তো অ্যান্সার যেটা হবে সেটা, সরি, এখানে জলের ঘনত্ব বলে দিয়েছে, তোমরা একটু কারেকশন করে নাও। সরি, আমার একটু ভুল হয়ে গেছে, এখানে জলের ঘনত্ব বলে দিয়েছে। কত নেব? জলের ঘনত্ব কত নেব এখানে? 0.9। তাহলে এখানে ভ্যালুটা চেঞ্জ হবে, এখানে এই ভ্যালু চেঞ্জ হবে, ও সরি, এটা চেঞ্জ হবে, এটা চেঞ্জ হবে, এটা চেঞ্জ হবে, চেঞ্জ হবে, চেঞ্জ হবে। তো এটা কত হবে? এটা কত আছে? 4.18। তো 4.18কে 0.9 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে? 3.76। তো তাহলে এখানে 3.76 বসিয়ে ক্যালকুলেট করব, আর ক্যালকুলেট করলে অ্যান্সার আসবে 1.2 ইন্টু 10⁻23। এটা হবে অ্যান্সার। তাহলে 1.2 ইন্টু 10⁻23 যেটা আছে, মানে অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট আসি, 2 লিটার কাঁচের ফ্লাস্কের মধ্যে প্রেসার দেওয়া আছে 30°C উষ্ণতায়, সমমোলার অনুপাতে নাইট্রোজেন গ্যাস রাখা আছে। তো তাহলে আমরা যদি দেখি, পি দেওয়া আছে কত? 10⁻³ আচ্ছা, ভি দেওয়া আছে কত? 2 লিটার। টি দেওয়া আছে কত? টি 273, কত হবে? 303K। ক্লিয়ার? তো এইবার সমমোলার বলেছে, মোল, তার মানে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, পিভি = nRT। এই ফর্মুলা ইউজ করে আমরা এন ক্যালকুলেট করতে পারি, পি ইন্টু ভি বাই আর ইন্টু টি। আচ্ছা, এখানে ভ্যালু, পির ভ্যালু কত? পি দেওয়া আছে 10⁻³ mmHg। তাহলে একে আমাদের এক কাজ করতে হবে, 760 দিয়ে ATM এ কনভার্ট করতে হবে। কেন করলাম?
তার কারণ এই যে আর এর ভ্যালু নেব আমরা, আর এর ভ্যালু কিসে নেব? 0.082 লিটার এটিএম এ নেব। ঠিক আছে, এই জন্য আমরা এই ইউনিটটাকে এমএমএইচজি এটিএম এ কনভার্ট করে নেব। ঠিক আছে, তো এটা পি কত দেওয়া আছে তাহলে? পি দেওয়া আছে 10⁻³ ডিভাইডেড বাই 760। ক্লিয়ার? আর ভি কত দেওয়া আছে? 2। আর টি দেওয়া আছে কত? 303। তো এটা ক্যালকুলেট করলে এন এর ভ্যালু কত আসবে? এটা ক্যালকুলেট করলে এন এর ভ্যালু আসবে 1.059। এন এর ভ্যালু আসবে 1.059 ইন্টু 10⁻⁻4। এটা হচ্ছে মোল আসবে, কিন্তু এখানে বলেছে সমমোলার, মানে N2 যত মোল আছে N2 আর H2O দুজনেই একই পরিমাণে আছে। তাহলে এই যে মোল এসছে একে আমরা 2 দিয়ে ভাগ করে দিতে পারি। তাহলে N2 অফ নাইট্রোজেন, সরি মোল অফ নাইট্রোজেন, মোল অফ হাইড্রোজেন কত কত হবে? তাহলে দুজনেরই সেম, মানে 5.29। এটা যদি আমরা হাফ করি কত আসবে? 5.29 ইন্টু 10⁻⁻8। আর এটা কত আসবে? এটাও সেম 5.29 ইন্টু 10⁻⁻8। ক্লিয়ার? এইবার আমরা নাইট্রোজেন তাহলে কত এটা জানি আমরা, 28 দিয়ে মাল্টিপ্লাই হবে। ওয়াটার জানি কত, 18 দিয়ে মাল্টিপ্লাই হবে। এই দুটো অ্যাড করে যে অ্যান্সার আসবে সেটা হলো, দেখো নাইট্রোজেন কত আসবে, এই দুটো অ্যাড করার পর আমাদের যে অ্যান্সার হবে আমি একদম তোমাদের ক্যালকুলেট করে বলে দিচ্ছি, 2.4 ইন্টু 10⁻⁻6, মানে অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তোমরা নিজেরা একটু ক্যালকুলেশন করে দেখবে। নেক্সট কি আছে? একটি নমুনাতে 9.81 গ্রাম জিঙ্ক আছে আর 1.8 ইন্টু 10⁻23 সংখ্যক ক্রোমিয়াম আছে আর তার সঙ্গে 0.6 গ্রাম পরমাণু অক্সিজেন আছে। সরল সংকেত কি হবে? দেখো সরল সংকেত মানে জিঙ্ক কতটা আছে, মানে জিঙ্কের গ্রাম পারমাণবিক সংখ্যা কত? 9.81 ডিভাইডেড বাই 65 যা হবে। ক্রোমিয়াম কত আছে? ক্রোমিয়ামের হবে 1.8 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যক 10⁻23। আচ্ছা, ক্রোমিয়াম হয়ে গেল। অক্সিজেন কত আছে? অক্সিজেন তো বলেই দিয়েছে 0.6 গ্রাম পরমাণু বা গ্রাম অ্যাটম। তো এটা ক্যালকুলেট করলে কত হবে? এটা ক্যালকুলেট করলে আসবে 0.15। ক্রোমিয়াম ক্যালকুলেট করলে হবে 0.29, আর এটা তো জানি আমরা দেওয়াই আছে 0.6। এবার আমাদের কাজ কি হবে? ঠিক যেমনভাবে আমরা স্থূল সংকেত বা এম্পিরিক্যাল ফর্মুলা ক্যালকুলেট করি ঠিক সেরকমভাবেই হবে। যেটা সব থেকে ছোট এইটা, এটাকে দিয়েই ডিভাইড করব, এটা 1 হবে, এটা কত হবে? অলমোস্ট 2 হবে, আর এটা কত হবে? অলমোস্ট 4 হবে। তাহলে ফর্মুলা কি হবে? ZnCr2O4, ZnCr2O4, মানে একটা জিঙ্ক, ক্রোমিয়াম কতগুলো আছে? 2টো, আর অক্সিজেন আছে 4টে। তাহলে অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট এবার আমরা পরেরটাতে চলে যাব। পরেরটা কি আছে? দেখো PH3 গ্যাস আছে, PH3 গ্যাস বিয়োজিত করলে, তাহলে PH3 গ্যাস বিয়োজন ঘটাবো। PH3 কিভাবে বিয়োজন হবে? P4 প্লাস H2, ফসফরাস আর হাইড্রোজেন। এবার ব্যালেন্স করতে হবে, এটা 4 নিতে হবে কারণ এটা 4 আছে, আর এটা 6H2। ঠিক আছে, 4 3 12 হবে তাহলে। তো এইবার দেখো এখানে 4, এখানে 1, এখানে 6, তাহলে আমরা আয়তন অনুপাত পেয়ে গেলাম গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র থেকে। 100 ml PH3, তাহলে 100 ml এটাকে 100 করে দিলে মানে কত গুণ বাড়ালাম? 25 টাইমস ইনক্রিজ করলাম, 4 এর 25 গুণ বৃদ্ধি করলে তবে 100 হবে।
তাহলে 1-এর 25 গুণ করলে কত হবে? এটাও 25 হবে। কিন্তু দেখো P4 এটা সলিড, তাই আমরা এটা আর ক্যালকুলেট করব না, হাইড্রোজেন গ্যাস এটাই ক্যালকুলেট করব। তাহলে এর 6 কত হবে? এর 6 গুণ, সরি, এটা 6-এর 25 গুণ কত হবে? 150। ক্লিয়ার? তাহলে PH3 ছিল 100 ml, 100 ml PH3 আমি বিয়োজিত করলাম, তার ফলে কি হবে? 150 ml H2 পাওয়া যাবে। তাহলে আয়তন কতটা বৃদ্ধি হবে? ছিল 100, হয়েছে 150, তাহলে বিয়োগ করলে হবে 50, তাহলে 50 ml বৃদ্ধি ঘটবে। অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এইবার আসি আমরা নেক্সট কোয়েশ্চেন। কি আছে? প্রমাণ অবস্থায় বায়ুতে আয়তনগতভাবে 21% অক্সিজেন বর্তমান। তো উক্ত বায়ুতে 1 লিটার আয়তনে অক্সিজেনের মোল সংখ্যা। তো এখানে দেখো আয়তনগতভাবে বলেছে, মানে 100 ml বায়ুতে অক্সিজেন আছে কত? O2 আছে 21 ml। ক্লিয়ার? তো এখান থেকে 1 লিটারে কত হবে? 1 লিটার বায়ুতে O2 কত থাকবে? নিশ্চয়ই 210 ml। ক্লিয়ার? এটা দেখো 1 লিটার আছে মানে 1000 ml। 1 লিটার মিন্স 1000 ml। বোঝা গেছে? তো এইবার আমরা দেখো তাহলে অক্সিজেনের আয়তন কতটা সেটা পেয়ে গেলাম। এবার বলেছে মোল কত হবে, সেটা আবার কত? প্রমাণ অবস্থায় বলেছে, তার মানে আমরা জানি 22,400 সমান 22,400 সিসি বা ml সমান 1 মোল। তাহলে এখানে 210 ml বা 10 সিসি সমান কত হবে? তাহলে 1/22400 ইন্টু 210। এটা ক্যালকুলেট করলে কত আসবে? এটা ক্যালকুলেট করলে আসবে 0.93, মানে অপশান ডি। এটা ক্যালকুলেট করলে আমরা দেখব অপশান ডি। ঠিক আছে, অপশান ডি মানে 0.93 কারেক্ট অ্যান্সার হবে। কত আসবে? 0.0093 মোল। ক্লিয়ার? এবার আসি নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি আছে? নেক্সট কোয়েশ্চেন দেওয়া আছে আইসোটোপ সংক্রান্ত। তো আইসোটোপের মধ্যে একটি পরমাণুর ভর সংখ্যা দেওয়া আছে আর একটার ভর সংখ্যা দেওয়া আছে। তাহলে পারমাণবিক ভর জেড, হালকা আইসোটোপের প্রাচুর্য। আমরা কি জানি? ফর্মুলা লিখবো আগে। তো পারমাণবিক গুরুত্ব বা রিলেটিভ অ্যাটমিক মাস সমান কি হবে? আইসোটোপের ভর সংখ্যা, ফার্স্ট আইসোটোপের ভর সংখ্যা, এটা কার? ফার্স্ট আইসোটোপ, ইন্টু তার পার্সেন্টেজ, মনে করি সেটা X% আছে, প্লাস আবার ভর সংখ্যা কার? সেকেন্ড আইসোটোপের, তার সঙ্গে কত আছে? তাহলে তার অ্যামাউন্ট 100 মাইনাস X%, টোটাল ডিভাইডেড বাই 100। তো এখানে রিলেটিভ অ্যাটমিক মাস RAM দেওয়া আছে কত? জেড। এবার ক্যালকুলেট করবো আমরা কত? ফার্স্টে দেওয়া আছে জেড প্লাস 2 ইন্টু এক্স প্লাস জেড মাইনাস 1 ইন্টু 100 মাইনাস এক্স। ঠিক আছে, ডিভাইডেড বাই 100। আচ্ছা, নতুন ট্যাবে লেখা শুরু করেছি তো একটু প্রবলেম হবে, একটু মানিয়ে নিও প্রথম, পরে আশা করি এই সমস্যাগুলো পরে দূর হয়ে যাবে। তো এটা ক্যালকুলেট করলে কত হবে? ZX প্লাস 2X প্লাস 100Z মাইনাস ZX মাইনাস 100 প্লাস X ডিভাইডেড বাই 100। এদিকে কত আছে? জেড। তো দেখো ZX আর ZX ক্যান্সেল আউট হয়ে গেল। তো এখান থেকে কি পাবো? এটা কত আছে? 100। তো 100Z ইকুয়াল টু পেলাম 100Z মাইনাস 100 প্লাস 2X প্লাস X, বা দেখো 100Z কে যদি এইদিকে নিয়ে যাই দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে কি থাকবে? 3X ইকুয়াল টু 100 বা X ইকুয়াল টু কত হবে?
আশা করি 33% এটা বুঝতে পেরেছ। তাহলে হালকা আইসোটোপ, কোনটা হালকা আইসোটোপ? আমরা হালকা আইসোটোপ নিয়েছি কত? নিশ্চয়ই Z-1। তাহলে Z-1 এর পার্সেন্টেজ কত? 33, না সরি, তাহলে হালকা আইসোটোপ এটা হচ্ছে জেড, ভারী আইসোটোপ, তাহলে হালকা আইসোটোপ কত হবে? 100 মাইনাস 33.3 মানে 66%। এইটা হবে 66% হবে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তো এরপরে আরও আছে, তো আমরা ওইগুলো যাচ্ছি না, আমরা ফার্স্ট 10টাই ক্লাস দিয়েছি। এরপরে আমরা এরকমভাবে আরও 50টা কোয়েশ্চেন আছে, আমরা একের পর এক ভিডিও দিতে থাকবো, কারণ একসাথে ভিডিও দিলে ভিডিও লেন্থ অনেক বেশি হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। ঠিক আছে।